আসসালামু আলাইকুম। আমি দার্শনিক আবু নহি মুসা এবং গ্রিন পার্টি বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান। আজকের যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো, এটা খুবই একটা দুর্বোধ্য বিষয়, কিন্তু সহজভাবে উপস্থাপন করলে পরে বোঝা যাবে এটা কতটা গুরুত্বপূর্ণ। থিওরি অফ ব্যালেন্স। থিওরি অফ ব্যালেন্স এমন একটি মতবাদ, যে মতবাদ থেকে কবে প্রলয় হবে, কবে মহাপ্রলয় হবে, কীভাবে পৃথিবী ধ্বংস হবে, আকাশ অসীম সসীম, এই ধারণা পাওয়া গেছে। এই থিওরি অফ ব্যালেন্স দিয়ে আজকে উদাহরণ হিসাবে মালতাসের জনসংখ্যা তত্ত্ব নিয়ে আলোচনা করব, এই থিওরি অফ ব্যালেন্সকে সামনে রেখে। তো থিওরি অফ ব্যালেন্সটা কি? আমরা উপর দিকে যদি ঢিল ছুড়ি, ঢিলটা একসময় নিচের দিকে ফিরে আসবে। এখানে দুটো গতি পেলাম, একটা ঊর্ধ্বগতি, একটা নিম্নগতি। তো উপরে যেতে এবং নিচে পড়তে একটা সময়ের প্রয়োজন। তো আমরা এখানে একটা ত্রিভুজ কল্পনা করতে পারি। বাম দিকের রেখাটা হচ্ছে ঊর্ধ্বগতি এবং ডান দিকের রেখাটা হলো নিম্নগতি। আর যে সরলরেখার উপরে এই দুটো রেখা দণ্ডায়মান, এটা হলো সময়। তো ঊর্ধ্বগতি এবং নিম্নগতি, পৃথিবীতে যত কিছু ভাব, বস্তু, দৃশ্যমান, অদৃশ্য, সব কিছু দুই বা ততোধিক প্রিন্সিপাল বা সূত্র আছে। এখানে বলা হচ্ছে যে ফার্স্ট প্রিন্সিপাল যে গতিতে উপরের দিকে যাবে, সেকেন্ড প্রিন্সিপালও একই গতিতে উপরের দিকে যাবে। যেমন ফার্স্ট প্রিন্সিপালের গতি যদি হয় জ্যামিতিক হারে, সেকেন্ড প্রিন্সিপালের গতিও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জ্যামিতিক হারে বৃদ্ধি পেতে থাকবে। একটা নির্দিষ্ট সময়ের পরে ফার্স্ট প্রিন্সিপালের গতি হবে ঊর্ধ্বমুখী, তার কোনো পরিবর্তন হবে না। সেটা যদি জ্যামিতিক হারে হয়, তাহলে ওই নির্দিষ্ট সময়ের পরেও জ্যামিতিক হারে বৃদ্ধি পেতে থাকবে এবং ওই নির্দিষ্ট অবস্থানে গিয়া এর নিচের দিকে আসতে গেলে সে সবসময় গাণিতিক হারে কমতে থাকবে। এটা দিয়ে কিছুই বোঝা যাবে না। আমি একটা উদাহরণ দেই। সেটা হচ্ছে যে আমি মালতাসের জনসংখ্যা তত্ত্ব নিয়ে একটু কথা বলি। মালতাস বলছে জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে, উৎপাদন বাড়ে গাণিতিক হারে। কিন্তু থিওরি অফ ব্যালেন্স কি বলছে? থিওরি অফ ব্যালেন্স বলছে যে জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে, উৎপাদনও বাড়ে জ্যামিতিক হারে। এখন এইখানে কিছু বিষয় আছে। সেটা হলো, এখানে একটা নির্দিষ্ট দেশ অথবা সমস্ত পৃথিবীর যে জনসংখ্যা এবং তার উৎপাদন, সেখানে যে উৎপাদন, জমির উৎপাদন, সেখানে জমির পরিমাণ থাকে বেশি, লোক সংখ্যা থাকে কম। তো জ্যামিতিক হারে বাড়ে, জনসংখ্যা যত বৃদ্ধি পাবে উৎপাদন তত বৃদ্ধি পেতে থাকবে। একটা পর্যায়ে গিয়ে জনসংখ্যা বাড়বে জ্যামিতিক হারে, উৎপাদন বাড়বে, উৎপাদন কমবে গাণিতিক হারে। আমি আবার বলছি, উৎপাদন, জনসংখ্যা বাড়বে জ্যামিতিক হারে, একটা নির্দিষ্ট সময়ের পরে উৎপাদন কমবে গাণিতিক হারে। কমতে কমতে যখন জিরোতে আসবে, তখন হবে মহাপ্রলয়। এটা দিয়ে কিছুই বোঝা যাবে না। তো এখানে আমরা যদি সমস্ত পৃথিবীর জনসংখ্যা ধরি, সে সময় মনে করেন মহাযুগের গোড়ার দিকে সে ফর ইনস্ট্যান্স 10,000, এইটা বাড়তে বাড়তে দেখা গেল যে আপনার 1 কোটি 2 কোটি হয়ে গেল। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যত বাড়বে
উৎপাদনও তত বাড়বে, কারণ জমি পতিত অবস্থায় রয়ে গেছে, এগুলো মানে চাষের আওতায় চলে আসবে। এখানে মালথার যে থিওরিটা দিয়েছে, তিনি বলছে জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে, উৎপাদন বাড়ে গাণিতিক হারে। আসলে এই তত্ত্বটা সম্পূর্ণ ভুল। তিনি 3টি দেশের উপরে জরিপ করে এই জনসংখ্যা তত্ত্ব দিয়েছেন, এবং সেখানে তিনি দেখলেন যে যে জমিতে হাইয়েস্ট উৎপাদন ক্ষমতা 10 মণ ধান, সে ফর ইনস্ট্যান্স, তিনি সেই জমিতে 6 মণ ধান উৎপাদন হতে দেখেছেন। কিন্তু আপনার থিওরি অফ ব্যালেন্স অনুসারে আপনার এই যখন উৎপাদন কমতে থাকবে কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকবে, তো জনসংখ্যা বৃদ্ধিটার কোনো শেষ নেই। যখন উৎপাদন কমে একদম জিরোতে চলে আসবে, জিরোর কাছাকাছি, তখন এই জনসংখ্যা বৃদ্ধিটা কমে যাবে না, শুধু স্টপ হয়ে যাবে না, বরং আরও মানে কমে যাবে। এই কারণে যে প্রাকৃতিক দুর্যোগ, তারপর মহামারী ইত্যাদি ইত্যাদির কারণে এরপরে আবার এই জনসংখ্যা কমে যাবে। তো মালথাস জনসংখ্যা তত্ত্ব দিয়ে যে তত্ত্ব দিতে গিয়ে যে ভুলটা করেছে, জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে, এটা হলো ন্যাচারাল। জনসংখ্যা বৃদ্ধিটা ন্যাচারাল, আর উৎপাদন বৃদ্ধি হলো ম্যানুয়াল। অর্থাৎ ন্যাচারালের সাথে ম্যানুয়ালের তুলনা হতে পারে না, ন্যাচারালের সাথে ন্যাচারালের তুলনা হবে। আমি আরেকটা উদাহরণ দিতে পারি। এটা তো জনসংখ্যা বৃদ্ধি হলো জ্যামিতিক হারে, গাণিতিক হারে বৃদ্ধির আরেকটা উদাহরণ দিতে পারি। যেমন 1 বছরের একটি শিশু, তার দৈহিক শক্তি মানে 1 বছরের শিশুর মতো তার বয়স যত বাড়তে থাকবে, দৈহিক শক্তি কিন্তু ঠিক তত ওই রেশিওতে বাড়তে থাকবে। বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট সময় পরে তার বয়স বাড়বে, কিন্তু দৈহিক শক্তিটা কমতে থাকবে। তো কখন? সেই সময়টা হলো, সে ফর ইনস্ট্যান্স আমরা 30 থেকে 35 বছর ধরতে পারি। এরপর বয়স বাড়ার সাথে সাথে কিন্তু দৈহিক শক্তি কমতে থাকবে। দৈহিক শক্তি কমতে কমতে যখন জিরোতে চলে আসবে, তখন আপনার এই বয়সটা থেমে যাবে, বয়স আর বাড়বে না। এটা হলো মানে থিওরি অফ ব্যালেন্সের একটা, এখান থেকে বলা হয়েছে যে জনসংখ্যা তত্ত্ব প্র্যাকটিক্যালি মালথাস যে কথাগুলো বলছেন সে কথাগুলো সঠিক নয়। তো এখান থেকে আমরা যেমন জমির ক্ষেত্রে সার, ব্যক্তির ক্ষেত্রে মনে করেন এক ব্যক্তি 50 বছর বয়সে অসুস্থ হয়ে পড়লো, একদম ফ্ল্যাটান্ড হয়ে পড়লো, একদম 1 বছর 2 বছর ছেলের মতো আপনার শয্যাশায়ী হয়ে পড়লো। তো 50 বছর তার বয়স। জমির ক্ষেত্রে হলো আপনার সার, ব্যক্তির ক্ষেত্রে ঔষধ, জমির ক্ষেত্রে শ্রম, ব্যক্তির ক্ষেত্রে নার্সিং, জমির ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি, ব্যক্তির ক্ষেত্রে সায়েন্টিফিক ভাবে চিকিৎসা আর কি। ফলে ওই ব্যক্তির ক্ষেত্রে ওই 50 বছরের বয়সের শক্তিতে আবার ফিরিয়ে আনা যাবে। আর জমির ক্ষেত্রে আপনার যে জমিতে হাইয়েস্ট উৎপাদন ক্ষমতা 6 মণ 10 মণ, 6 মণ থেকে সেই 10 মণে আবার উন্নীত করা যাবে। একই পদ্ধতিতে চাষাবাদ করলে কিন্তু আবার কমতে থাকবে। এটা শুধু জনসংখ্যা তত্ত্বের ব্যাপারে,
এটা এই করছে। তো এই জনসংখ্যা তো আপনার এই থিওরি অফ ব্যালেন্স দিয়ে বলা হয়েছে আকাশ অসীম না সসীম, এখানে চারটি রয়ে গেছে গ্রাফিক্স, এটা দিয়ে আরও পরিষ্কারভাবে বোঝানো সম্ভব। তো আমরা আমার বইয়ের মধ্যে যে কবে প্রলয় হবে, কবে মহাপ্রলয় হবে, কীভাবে পৃথিবী ধ্বংস হবে, এই থিওরি আমাকে সহায়তা করেছে এদের মতবাদ দেওয়ার। তো সেখানে বস্তুগত প্রমাণ, দার্শনিক যুক্তি, বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে আমি আমার মতবাদটাকে এস্টাবলিশ করেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।